ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি এজি মাহমুদ। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় ব্লু ইকোনমিতে সফলতা কিভাবে, এই বিষয় নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। ডক্টর মোয়াজ্জেম, আপনাকে স্বাগত তালিখাতা অনুষ্ঠানে। আজকে আমাদের আলাপের বিষয় ব্লু ইকোনমিতে সফলতা কিভাবে। ব্লু ইকোনমির অনেকগুলো খাত রয়েছে, আমরা যতটুকু জানি এর মধ্যে বলা হচ্ছে কয়েকটি খাত থেকে বিলিয়ন ডলার রফতানির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। সেই খাতগুলো আপনার দৃষ্টিতে কি কি এবং কিভাবে সেই বিলিয়ন ডলারের রফতানি বাংলাদেশ করতে পারে? গতকালকে বিসিসিআইতে ব্লু ইকোনমির উপর একটি আলোচনা সভা হয়েছিল এবং সেখানে ব্লু ইকোনমির সম্ভাব্যতার বিষয়গুলো নিয়ে বেশ বিস্তারিত আলোচনা হয়েছে। তো আমি সেই আলোচনা থেকে মোটামুটি 28টি বিভিন্ন খাত বের করতে পেরেছি, যে খাতগুলোতে বাংলাদেশের সম্ভাবনা রয়েছে এবং অর্থনৈতিকভাবে যেগুলো আমাদের জন্য সামগ্রিকভাবে উপকারী হতে পারে। এবং তার ভিতরে এই 28টি খাতের ভিতরে সবগুলোই যে আসলে এখনই করবার মতো অবস্থায় রয়েছে তা নয়, তবে এর মধ্যে কিছু কিছু খাত রয়েছে যেগুলোতে বাংলাদেশ এখনই বিনিয়োগ করতে পারে নতুন ভাবে, এবং অলরেডি বিনিয়োগ হচ্ছে, সেগুলোতে আরো আপগ্রেড করতে পারে। তার মাধ্যমে আসলে আপনি যে বললেন যে বিলিয়ন ডলারের বেশি রপ্তানি করা যাবে বা আয় করা যাবে, সেটির আসলে বিষয় দাঁড়ায়। এখানে যেটা আমরা সরাসরি যে বিষয়গুলো এসছে সেটা হলো মেরিটাইম ট্রেড এবং শিপিং। দেখুন, আমরা ইতিমধ্যে করছি সেই মেরিটাইম ট্রেড শিপিং, কিন্তু বলা হচ্ছে যে আগামী দিনের ট্রেড শিপিং এর ক্ষেত্রে বাংলাদেশ এখনো যে সুবিধাটি নিতে পারেনি সেটা হলো যে এখনো বাংলাদেশকে অন্য দেশের পোর্ট থেকে পণ্য নিয়ে এসে এখানে পণ্য নিয়ে আসতে হয়, ফলে আমাদের সম্ভাব্যতার যে জায়গাটি সেটা আমরা পুরোপুরি নিতে পারি। কিন্তু বলা হচ্ছে যে যদি ভারতের মতো একটা অর্থনীতি যদি বড়ভাবে বিকশিত হয় এবং সেখানে যদি ডিপ সি পোর্ট দাঁড়ায় অথবা বাংলাদেশের যদি ডিপ সি পোর্ট এখানে তৈরি হয়, তাহলে কিন্তু এই মেরিটাইম ট্রেডের একটা বড় সুবিধা বাংলাদেশ নিতে পারে। এবং যেমন মাতারবাড়িতে যে ডিপ সি পোর্টটি হচ্ছে, এটির মাধ্যমে কিন্তু তখন উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু তারাও কিন্তু আমাদের এই বন্দরটি ব্যবহার করে পণ্য আনা নেওয়া করলে সেটা আমাদের অর্থনীতির জন্য একটা বড় জায়গা হতে পারে। এটির কথা যেমন এসছে। দ্বিতীয় যে জায়গাটি আসছে সেটি হলো শিপিং লাইন। বলা হচ্ছে যে বিশ্বে প্রতিদিন 10টি করে নাকি নতুন শিপ নামাতে হয় এবং প্রায় 1 লক্ষের উপরে শিপ প্রতিদিন চলাচল। তার ভিতরে বাংলাদেশের ফ্ল্যাগবাহী শিপ রয়েছে মাত্র 60টি এবং তার মধ্যে বিএসইসি, যেটা বাংলাদেশ শিপিং কর্পোরেশন, তাদের রয়েছে 15টি শিপ। বলা হচ্ছে যে বাংলাদেশে যেভাবে এখন আমদানি রপ্তানি বাড়ছে তাতে, এবং এই মুহূর্তে যদি আমরা তাকাই, যেমন আমরা এই মুহূর্তে শিপিং এর ক্রাইসিসে ভুগছি, নতুন করে কন্টেইনারের সমস্যায় ভুগছি, এই সমস্ত জায়গাগুলো বাংলাদেশের জন্য আগামী দিনের সম্ভাবনার জায়গা হতে পারে। ডক্টর মোয়াজ্জেম, গতকালকে আমরা আলোচনা লক্ষ্য করেছি, আলোচকরা বলছিলেন কন্টেইনার আসলে বাংলাদেশে তৈরি করা যায় কিনা সেই বিষয়ে তারা আলাপ করেছেন। সেই সঙ্গে ডিপ সি ফার্মিং এর কথা বলা হচ্ছে, ডিপ সি ফিশিং এর কথা বলা হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল ফিশিং এর কথা বলা হচ্ছে, মেরিন জৈব প্রযুক্তির ব্যবহারের কথা বলা হচ্ছে। এর মাধ্যমে আসলে যে পণ্যগুলো আমরা পাবো, সেই পণ্যগুলোর রফতানি বাজার আসলে কোথায়, সেটি কি খুঁজে বের করা হয়েছে? মানে পণ্য আমরা রফতানি যে করব, সেটির বাজার কোথায়? এই আলোচনাটি গতকালকে আমি তুলতে চেষ্টা করেছি, সেটি হলো যে আমরা হয়তো অনেক সম্ভাব্যতার কথা বলি, কিন্তু আমাদের এই সম্ভাব্যতার বিষয়গুলো অনেকটাই একটি ব্লু ইকোনমি বলতে আমরা শুধু সমুদ্র কেন্দ্রিক একটি আলোচনার মধ্যে নিজেদেরকে রেখে বিবেচনাটি করি, কিন্তু আমাদের বিবেচনা নেওয়া দরকার হোল সাপ্লাই চেইনটি। অর্থাৎ একটি পণ্য সেখানে উৎপাদনের পর সেই পণ্যটি কিভাবে স্থলে আসবে এবং সেখান থেকে সেটা বাজার কিভাবে প্রক্রিয়াজাত হবে এবং তারপরে সেটা কিভাবে বাজারজাত হবে, এই ফুল চ্যানেলটি কিন্তু পরিষ্কার হওয়া দরকার। এবং সেই জায়গাটিতে বলা হচ্ছে যে আমরা আপনি যে সমস্ত মেরিটাইম ক্ষেত্রে যে সমস্ত পণ্যের কথা বললেন, ফিশারিজের যে সম্ভাবনার কথা বললেন, সি ফুডের যে সমস্ত সম্ভাবনার কথা বললেন, এগুলো সবগুলোর ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এই পণ্যগুলো উৎপাদনের পরে এগুলোর প্রসেসিং এর জন্য কিন্তু উপযুক্ত বিনিয়োগ আমাদের এখনো আমরা আইডেন্টিফাই করতে পারছি না কিভাবে হবে সেটি, এবং তারপরে এটি বাজারকরণের ক্ষেত্রে কোন দেশে এটি নেবে, কারা নেবে এবং সেই প্রসেসে কারা যুক্ত হবে, নাকি বাইরের বায়ারদের সঙ্গে আমাদের এখানে সংযুক্ত করা হবে, এই বিষয়গুলো কিন্তু আমাদের পরিষ্কার। ফলে আমাদের ওই বিষয়গুলো যখনই আমরা একটি শিল্পকে বিকশিত করবার পয়েন্ট থেকে আলোচনা করব, তখন আমাদের ওই খাতগুলোকেও উপখাতগুলোকে বিবেচনা করতে হবে, যাতে একটা হোল সাপ্লাই চেইন পয়েন্ট থেকে যাতে একটি বিষয় সকলের কাছে পরিষ্কার হয়।
এবং যেমন সেই একটা সঙ্গে উদাহরণ আরেকটি বিষয় গতকাল যুক্ত করতে চাই আপনার আলোচনার ধারাবাহিকতা, সেটি হচ্ছে আমরা জানি যে কোনো প্রকল্পে মানে প্রকল্প আনতে হলে বা এই খাতে বিনিয়োগ আনতে হলে আমার সমুদ্রে কি পরিমাণ স্টক রয়েছে, কি পরিমাণ সম্পদ রয়েছে, সেটি তো এক ধরনের যাচাই বাছাই জরুরি, পরিসংখ্যান জরুরি। সেই তথ্যপাত্র কি রয়েছে আমাদের কাছে? আমি গতকালকে আপনার কথার সূত্র ধরে বলছি, গতকালকে আমি যে কথাটি আরো বলতে চেয়েছি যে আমাদের এখন সময় এসছে এই সম্ভাব্যতার এই বিষয়গুলোকে একটি বিজনেস মডেলে নিয়ে যাওয়া। এবং বিজনেস মডেল বলতে বোঝায় হচ্ছে যে একজন বিজনেসম্যান যে তথ্যপাত্রের ভিত্তিতে বিনিয়োগে আকৃষ্ট হবে। আমরা যেগুলো বলছি বিভিন্ন রকমের সম্ভাবনা, এগুলো কিন্তু এখনো বাস্তব ভিত্তিক খুব যে তথ্য, অনেক বেশি সার্ভে করে তথ্য আনা, গবেষণালব্ধ তথ্য, এগুলো কিন্তু সব জায়গায় এখনো করা সম্ভব হয়নি। কিছু কিছু কাজ শুরু করেছে, যেমন আমরা গতকালকে শুনতে পেরেছি যে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু সার্ভের কাজে শুরু করেছে, খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ওখানে একটি সেল রয়েছে, তারা সার্ভের কাজে কিছু কিছু কাজ শুরু করেছে, কিন্তু এগুলো একেবারেই প্রাথমিক পর্যায়ে এবং হোলসাম নয়। ফলে এই ধরনের তথ্যপত্রের ভিত্তিতে কিন্তু একজন বিনিয়োগকারীকে আপনি যেমন আনতে পারবেন না, আবার একজন বিনিয়োগকারী যদি চান তিনি বিনিয়োগ করবেন, তিনি যদি তার ভিত্তিতে একজন ব্যাংকারের কাছে গিয়ে বলেন যে আমাকে লোন দেন, আমি এই প্রজেক্টটি দাঁড় করাবো, অমনি ব্যাংকার বলবে যে আপনি আমাকে বলেন যে আপনার এই রিটার্ন কতদিনে আপনি ফেরত পাবেন। এই সমস্ত বিষয়গুলো বোঝার জন্য আমাদের কিন্তু উপযুক্ত গ্রহণযোগ্য তথ্যপাত্র দরকার। আমাদের কোন কোন খাতগুলোতে আমাদের কি পরিমাণ সম্ভাবনা রয়েছে এবং সেটি আসলে কতটুকু রিয়ালাইজ করবার মতো, এবং শুধুমাত্র সম্ভাব্যতাটি শুধুমাত্র সিতেই না, এটি বাজারজাতকরণ, এটি প্রক্রিয়াজাতকরণ, এবং এর ক্লায়েন্ট কে হবেন, এবং এখানে বিদেশি বিনিয়োগ আসবে কিনা, তাদের আগ্রহ রয়েছে কিনা। আমি তো মনে করি যে আমাদের শুরুর দিকে বৈদেশিক বিনিয়োগ অনেক বেশি প্রয়োজন হবে ডিপসির কেন্দ্রিক ইকোনমিক গ্রো করবার জন্য। সুতরাং তাদের জন্য তাদেরকে আকৃষ্ট করতে চাইলেও কিন্তু আমাদের উপযুক্ত তথ্য উপাত্ত, ব্যাংকেবল প্রজেক্ট দাঁড় করবার মতো একটি কাঠামো দরকার বিভিন্ন খাতে। সেই কাজগুলো আমার মনে হয় করার সময় এসেছে। জি, এবং সেই সঙ্গে আরও একটি বিষয়, সেটি হচ্ছে এই যে পুরো পরিকল্পনা, এই যে পুরো হোলিস্টিক অ্যাপ্রোচ সেটি আসলে কারা করবে, তদারকি কারা করবে, সেটি কি আমরা চূড়ান্ত করতে পেরেছি? বা কারা করলে আসলে ব্লু ইকোনমি বাংলাদেশের জন্য লাভবান হবে, এই বিষয়গুলো আলাপ করতে চাই। কিন্তু একটি বিরতির পর বোধহয় ফিরে আসলে বোধহয় বিস্তারিত আলাপের সুযোগ হবে এই বিষয়গুলো নিয়ে। সেই সঙ্গে বাজেটের কথা আসলে এসেছে, সেটি হচ্ছে ব্লু ইকোনমি বাজেট করা যেতে পারে কিনা, সেই বাজেটের বাস্তবায়ন কিভাবে হবে, কি প্রকল্প থাকতে পারে, সেগুলো আলাপ করতে চাই একটি বিরতির পর ফিরে এসে। দর্শক, একটি বিরতির পর আবারও ফিরে আসছি টালি খাতায়, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ইসলামী ব্যাংক নিবেদিত টালি খাতায়। আজকে আমরা আলাপ করছি ব্লু ইকোনমিতে সফলতা কিভাবে, সেই প্রসঙ্গে আলাপে আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। ডক্টর মোয়াজ্জেম, আপনাকে আবারও স্বাগত টালি খাতা অনুষ্ঠানে। বিরতির আগে যেই প্রসঙ্গ দুটি রেখে গিয়েছিলাম, সেটি হচ্ছে এই যে ব্লু ইকোনমির কথা বলা হচ্ছে, সম্ভাবনা, বিপুল রফতানির, বিপুল বিনিয়োগের, সেটি তদারকি আসলে কারা করবে? সরকারের কোন সংস্থা তদারকি করলে ব্লু ইকোনমিতে এগিয়ে যাবে বাংলাদেশ? এটা ঠিক যে মূল কাজটি বেসরকারি খাত করবে, এটি নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সরকারি খাতের একটা বড় ভূমিকা থাকবে সামগ্রিকভাবে এই খাতে দেখভাল করবার বিষয়টি। এখন আমরা যেটুকু জানতে পারছি বা দেখতে পাচ্ছি যে সরকারের ভিতরে এটি নিয়ে এক ধরনের সমন্বয়ের ঘাটতি রয়েছে। যেমন এক্ষেত্রে ব্লু ইকোনমি সেল গঠন করা হয়েছে এনার্জি এবং মিনারেল রিসোর্স ডিভিশনের অধীনে। আমার মনে হয় যে প্রাথমিক পদক্ষেপ হিসেবে সেটি আসলে ঠিক ছিল, কিন্তু যদি আগামী দিনের অর্থনীতিকে যদি আমরা চিন্তা করি বা বলতে চাই যে ব্লু ইকোনমির মাধ্যমে আগামী দিনের অর্থনীতি বিকশিত হবে, তাহলে এরকম একটি মন্ত্রণালয়ের একটি সেল, যেটি আসলে একেবারেই একজন মিড লেভেল অফিসারের অধীনে চলে, তার মাধ্যমে কিন্তু এত বড় কাজ করা দেখা, এটি কিন্তু আসলে একটা ডিফিকাল্ট বিষয়। মডেল কি হতে পারে, মানে পার্শ্ববর্তী দেশগুলোতে কিভাবে হয় এটি? যেমন ভারতের ক্ষেত্রে তাদের আর্টস সায়েন্স মিনিস্ট্রি বলে একটা আলাদা মিনিস্ট্রি রয়েছে, যেটির অধীনে একটি ডিভিশন রয়েছে, যে ডিভিশনটি এই ব্লু ইকোনমি রিলেটেড অ্যাক্টিভিটি তারা দেখে থাকে। তো ভারতের যেহেতু সুবিশাল ভারত মহাসাগর রয়েছে, সুতরাং তাদের জন্য হয়তো আকৃতির দিক থেকে সেটি বিশাল, কিন্তু আমাদের এখানে আমরা যদি এটিকে গুরুত্বের মধ্যে নিতে চাই, বিশেষ করে এর সঙ্গে প্রায় 17 থেকে 18টি মন্ত্রণালয় জড়িত রয়েছে বিভিন্নভাবে, তাদের মূল কার্যক্রমের ভিতরে একে অন্তর্ভুক্ত করাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন মন্ত্রণালয় এখনো এটিকে সম্ভাব্য বিষয় বলে, যেহেতু এটিকে এখনো দেখা যাচ্ছে না, ছোঁয়া যাচ্ছে না, সুতরাং তারা কিন্তু এখনো সেটিকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে না। ফলে এই সেলটিও খুব কার্যকরভাবে কাজ করতে পারছে তা না। এমনকি অতি সম্প্রতি সেলের পক্ষ থেকে প্রাইম মিনিস্টার্স অফিসের কাছ থেকে অনুরোধ করা হয়েছিল যে সেলটিকে কোনোভাবে পিএমও অফিসের অধীনে নেওয়া যায় কিনা, যদিও পিএম অফিস থেকে সেটির ব্যাপারে কোনো বলা হয়েছে না, পূর্বের অবস্থায় তারা যেন থাকে।
কিন্তু যেটি প্রয়োজন যে এরকম একটি পরিস্থিতিতে কিন্তু কখনোই ব্লু ইকোনমি রিলেটেড অ্যাক্টিভিটি যদি তার একটি লাইন মিনিস্ট্রি যদি পরিষ্কার না হয়, কার মানে কে পোশাক মন্ত্রণালয় হবে সেটি যদি পরিষ্কার না হয়, তাহলে কিন্তু এখান থেকে রেজাল্ট পাওয়া কিন্তু কষ্টকর। জি অবশ্যই, নীতিমালার একটি ব্যাপার রয়েছে যে ব্লু ইকোনমির একটি নীতিমালা প্রয়োজন। ডক্টর মোয়াজ্জেম, নীতিমালা প্রয়োজন, নীতিমালা কি হয়েছে এটি নিয়ে? এক্ষেত্রে নীতিমালা এখনো বাকি রয়েছে, তবে একটি অ্যাকশন প্ল্যান করা হয়েছে যে কোন মন্ত্রণালয় কি কাজ করবে এবং কোন সময়ে সেই কাজগুলো তারা শেষ করবে। মূলত এই কাজগুলো এখনো সম্ভাব্যতা যাচাই, লোকবল বৃদ্ধি, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, এই পার্টগুলো এখনো এখানে রয়ে গেছে। কিন্তু যেহেতু এই কাজগুলো কোনো মন্ত্রণালয় এখনো খুব গুরুত্বের সাথে নিচ্ছেন না, ফলে এই কাজগুলোর ব্লু ইকোনমি রিলেটেড অ্যাক্টিভিটি গুলো সব মন্ত্রণালয়ের ভিতরে এক ধরনের মানে দ্বিতীয় সারির অ্যাক্টিভিটি হিসেবে রয়ে গেছে। আমি মনে করি যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো টার্মস অফ রেফারেন্সে আলাদাভাবে ব্লু ইকোনমি রিলেটেড অ্যাক্টিভিটি গুলো সন্নিবেশিত করা দরকার। সেই সঙ্গে আপনি গতকালকে অনুষ্ঠানে আমি দেখছি পরামর্শ দিয়েছেন আপনি, সেটি হচ্ছে এফবিসিসিআই যে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন, সেই সংগঠনকে ব্লু ইকোনমি সেল গঠন করার জন্য। সেখান থেকে আসলে কি ধরনের সহযোগিতা মিলবে বলে মনে করেন? এক্ষেত্রে আমি দুটো পরামর্শ ছিল গতকালকে আমার। একটি ছিল যে এক্ষেত্রে যেহেতু বিডার দিক থেকে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি দিক থেকে একটা আগ্রহ রয়েছে, তো তারাও এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে পারে, যেহেতু তারা বেসরকারি খাতের সাথে সরাসরি কাজ করে। এবং সেখানে বিডার সম্মানিত অ্যাডভাইজার ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান রহমান ছিলেন, উনিও বলছিলেন যে বিডা এই প্রক্রিয়া যুক্ত হতে পারে। এবং আমার দ্বিতীয় সাজেশনটি ছিল যে বেসরকারি খাতের এই কার্যক্রমগুলোকে সন্নিবেশিত করবার জন্য বা একে যুক্ত করবার জন্য এফবিসিসিআই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এফবিসিসিআই একটি সেল হতে পারে এবং সেই সেলের মাধ্যমে সরকারের কোন মন্ত্রণালয় বিভাগে কি ধরনের আইনি কাঠামো দরকার, কি ধরনের নীতি সহযোগিতা দরকার, এই বিষয়গুলো তারা যদি চিহ্নিত করতে পারে এবং সেই মন্ত্রণালয় বিভাগের সঙ্গে যদি তারা যৌথভাবে কাজ করতে পারে, তাহলে কিন্তু এই প্রক্রিয়াটা ওই মন্ত্রণালয়গুলোর জন্য সহজতর হবে। নতুবা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগগুলোও কিন্তু আসলে জানেন না যে তাদের আসলে কতটুকু কি ধরনের কাজগুলো করা দরকার। সুতরাং এক্ষেত্রে বেসরকারি খাত যদি উদ্যোগী হয় এবং বিডাকেও যদি বেসরকারি খাতের সঙ্গে এক ধরনের সরকারি বেসরকারি উদ্যোগের যৌথ উদ্যোগের অংশীদার করা যায়, আমার মনে হয় যে প্রক্রিয়াটিতে একটি গতি আসতে পারে। জি, ব্লু ইকোনমি বাজেটের কথা বলা হচ্ছে, যেমন জেন্ডার বাজেট আলাদা করে করা হয়। এই ব্লু ইকোনমি যে বাজেটের কথা বললেন, সেই বাজেটের আসলে রূপরেখা কি হবে, কিভাবে আসলে এই বাজেট কাজ করবে? আমার একটি সাজেশন ছিল এরকম যে যেহেতু মন্ত্রণালয়গুলো এখনো বিষয়টিকে তাদের প্রায়োরিটির ভিতরে নিচ্ছে না, সুতরাং উচিত হবে মন্ত্রণালয়গুলোকে এই কাজে কিছুটা জোরপূর্বক তাদেরকে বাধ্য করা। সেটি হতে পারে যে তাদের অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো যাতে অন্তত 3% পর্যন্ত তাদের এডিপি ব্লু ইকোনমি রিলেটেড অ্যাক্টিভিটির জন্য রাখে। তাহলে যেটি হবে যে তারা কাজগুলো আইডেন্টিফাই করতে পারবে এবং সেই কাজগুলো তারা বাস্তবায়নের উদ্যোগ নেবে। সুতরাং সেটি এখানে হতে পারে এবং এর মাধ্যমে ব্লু ইকোনমি রিলেটেড অ্যাক্টিভিটি গুলো সরকারের যেভাবে প্রতি বছর অন্যান্য বাজেট রিলেটেড ডকুমেন্ট তৈরি করে, যেমন চাইল্ড বাজেট করে থাকেন, জেন্ডার বাজেট রয়েছে, এর আগে ডিস্ট্রিক্ট বাজেট শুনেছি। সুতরাং এর আন্ডারে যদি ব্লু ইকোনমি বাজেট যদি তৈরি করা যায়, তাহলে তার ভিতরে কোন খাত তার কি ধরনের বরাদ্দ রাখছে, কোন ধরনের প্রকল্প সেখানে নিচ্ছে, আগামী দিনে তার পরিকল্পনা কি, সংশ্লিষ্ট কার্যক্রমগুলোর অগ্রগতি কি, এই সমস্ত বিষয়গুলো তারা কিন্তু সেখানে সন্নিবেশিত করে অগ্রগতি জানাতে পারে। তাহলে তাদের ভিতরে এক ধরনের অ্যাকাউন্টেবিলিটি তৈরি হবে এবং বেসরকারি খাত বা অন্যান্য স্টেক হোল্ডার তারাও কিন্তু জানতে পারবে যে আমাদের দেশে কোন মন্ত্রণালয় এই ক্ষেত্রে কি কাজ করছে। এবং এক্ষেত্রে কিন্তু দেশীয় বিনিয়োগকারীদের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরাও তখন আগ্রহী হবেন, এমনকি ডেভেলপমেন্ট পার্টনাররাও তখন ওই সমস্ত মন্ত্রণালয় বিভাগগুলোর সঙ্গে কাজ করতে আগ্রহী হবেন যে কে কোথায় কি কাজ করছে এবং তারা কিভাবে সেখানে সহযোগিতা করতে পারে। জি, আলাপের একদম শুরুতে আপনি 28টি খাতের কথা বলছিলেন ব্লু ইকোনমির, এর মধ্যে কোন 5টিকে আপনি এগিয়ে রাখবেন, যে 5টিকে টার্গেট করে নীতিমালা বাজেটের রূপরেখা সেগুলো হতে পারে এবং এর মধ্য দিয়ে সম্ভাবনার দিকে এগিয়ে যেতে পারে বাংলাদেশ? কোন 5টিকে আপনি এগিয়ে রাখবেন? এখানে আমাদের যে এখানে অনেকগুলো প্রায় 28টির ভিতরে আমি বলেছিলাম যে 16টির ক্ষেত্রে অন্তত এখনই কাজ চলছে এবং সেগুলোকেই আসলে প্রায়োরিটি দেওয়া। মেরিটাইম, শিপিং, পোর্ট ফ্যাসিলিটি বা যেটি বলা হচ্ছিল যে আমাদের এখানে যদি শিপিং লাইন আসতে পারে অথবা এখানে যদি কন্টেইনার তৈরির কাজটি করা যায়, সেটি আমাদের এখানে হতে পারে, সেটি একটি বড় জায়গা।
দ্বিতীয় যে জায়গাটি হচ্ছে ট্যুরিজমের একটা বড় সম্ভাবনা রয়েছে, সেটিকে এখানে গুরুত্ব দেওয়া। এনার্জি সেক্টরের একটা বড় সম্ভাবনা রয়েছে, বিশেষ করে রিনিউয়েবল এনার্জির একটা বড় সম্ভাবনা রয়েছে। কিন্তু গতকালকে কিন্তু আলাপে আমরা লক্ষ্য করেছিলাম যে বলা হচ্ছিল নর্থ সিতে যে পরিমাণ উইন্ড পাওয়া যায় বা বাতাস পাওয়া যায়, সেই পরিমাণ বাতাসের গতি কিন্তু আমাদের সাগরে নেই, যে কারণে উইন্ড মিল বসিয়ে আমরা সেই পরিমাণ বিদ্যুৎ আসলে সমুদ্র থেকে পাচ্ছি না, বা পাওয়াটাও আসলে খুব সংকটাপূর্ণ। এক্ষেত্রে সরকারের, আপনি যদি মুজিব প্রসপেরিটি ডকুমেন্ট যেটি সম্প্রতি প্রকাশ করা হয়েছে, সেখানে কিন্তু অনেক জোরালো ভাবে সরকার কিন্তু উইন্ড বেসড রিনিউয়েবল এনার্জিকে গুরুত্ব দিয়েছে। সুতরাং আগামী দিনে রিনিউয়েবল এনার্জির একটি যে সরকারের যে লক্ষ্য রয়েছে মুজিব প্রসপেরিটি প্ল্যানের অধীনে, যেটিতে COP26 এ সরকার নিয়ে যাচ্ছে, সেটির অধীনে কিন্তু এই লাইনে আমাদেরকে আসলে চিন্তার সুযোগ রয়েছে। এর মাধ্যমে কোস্টাল এরিয়াতে ফ্লোটিং রিনিউয়েবল এনার্জি হতে পারে, সোলার এনার্জি হতে পারে। আপনি উইন্ড পাওয়ারের কথা বলছিলেন যে মানে সেখানে যথেষ্ট মাত্রায় পাওয়া যায় না, ভাসমান পাওয়া যায় না, কিন্তু এক্ষেত্রে নতুন ধরনের যে প্রযুক্তিগুলো আসছে, সেখানে দেখা যাচ্ছে যে কম পরিমাণ বাতাসেও এই নতুন প্রযুক্তিগুলো দিক থেকেও কিন্তু তারা এনার্জি জেনারেট করতে পারে বলে বিভিন্ন গবেষণা দেখা যাচ্ছে। সুতরাং সেই ধরনের গবেষণার কাজগুলো আগামী দিনে আমাদের এখানে সম্ভাবনা তৈরি করতে পারে। আর আরেকটি হলো যে আমাদের বঙ্গোপসাগরে যে এখনো অনেকগুলো ব্লক রয়ে গেছে যেখানে আমরা গ্যাস এক্সপ্লোর করিনি, সুতরাং সেই গ্যাসগুলো কিন্তু আমাদের এক্সপ্লোর করার সুযোগ রয়ে গেছে, যেটা আমাদের খুব দ্রুত সিসমিক সার্ভে করে আইডেন্টিফাই করে সেখানে আমাদের অন্তত তুলনামূলকভাবে কম দূষণমুক্ত এই গ্যাসকে এক্সপ্লোর করে আমরা যদি জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি, সেটিও আমাদের জন্য একটা বড় সম্ভাব্যতার জায়গা। জি, ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, অসংখ্য ধন্যবাদ তালিকাতায় যুক্ত থাকার জন্য এবং আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য।